ভালোবাসা যে শুধুমাত্র রক্তের সম্পর্কে মানুষের কাছ থেকে পাওয়া যায় এমন কিন্তু না। মাঝে মাঝে এর বাইরেও অনেক কিছু হয়ে থাকে। বলবো আজকে গতকালকে রাতের কথা। তখন বাজে রাত ঠিক মতো টাইমটা আমার খেয়াল নেই। এই খাওয়া দাওয়া করছি ধরেন 9:30টার মতো। হঠাৎ করে একটা ফোন আসছে। তো ফোন আসছে বলতে প্রথমে একটা এসএমএস আসছে। তো উনি আমাকে বলতেছে যে আমি কি আপনার সাথে কথা বলতে পারি? আমি ভাবলাম ঠিক আছে কথা বলি। তারপর ফোনটা ধরার সাথে সাথে দেখলাম যে না, উনি হচ্ছে আমার ভিউয়ার্স। তো উনি থাকে বাংলাদেশের নরসিংদীতে মৌসুমী দিদি। তো উনি আমার সাথে অনেকক্ষণ কথা বলছে। তো ওনার সাথে কথা বলে আমি বুঝতে পারলাম যে না, আমিও একজন ভালো মনের মানুষ। কারণ কি বলেন তো, সবসময় তো ভালো কমেন্ট খারাপ কমেন্ট আসে। খারাপ কমেন্টটা গায়ে একটু বেশি লাগে, এটা আমরা সবাই জানি। যাই হোক, ওনার সাথে যখন কথা বললাম তখন উনি আমার এত প্রশংসা করলো, ওই প্রশংসা শুনে আমার মনে হলো যে আমি কি সত্যিই এত গুণী মানুষ? সত্যি কথা বলতে আমি তো এটা মনে করি না। কারণ আমি যা পারি আমার মনে হয় আপনারা তার থেকে অনেক বেশি পারেন। বরঞ্চ আমি যে জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি বা দেখাই ভিডিও আকারে, তার মধ্যে তেমন কিছু শেখারও নেই আর ভালো লাগার তেমন কিছু নেই। তারপর আপনাদের ভালো লাগে, এটা আপনাদের দৃষ্টিভঙ্গি। কারণ আপনারা আমাকে ভালোবাসেন। এই যে রক্তের সম্পর্ক ছাড়াও যে ক্যামেরাতে দেখে বা ভিডিও দেখে যে ভালোবাসা আমি পেয়ে থাকি আপনাদের কাছ থেকে, সত্যি এটার মূল্য দেওয়ার মতো ক্ষমতা তো আমার নেই। মৌসুমী দিদির সাথে কথা বলে আমার খুবই ভালো লাগছে। সত্যি কথা বলতে উনি খুবই দারুণ একজন মানুষ। অনেকক্ষণ কথা বলছি, এত ফ্রিভাবে কথা বলছে, মানে আমার মনেই হলো না যে প্রথমবার উনি আমার সাথে কথা বলতেছে বা আমি ওনার সাথে কথা বলতেছি। খুবই ভালো লাগছে। তো ওনার 2টা মেয়ে, বড় মেয়েটা একটু অসুস্থ। তো আপনারা সবাই ওনার বড় মেয়ের জন্য আশীর্বাদ করবেন যাতে খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো মৌসুমী দিদি, আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান আপনাকে অনেক ভালো রাখুক। আসলে কি বলেন তো, মা বাবার সুখের মূল হচ্ছে সন্তানের সুস্থতা। সন্তান যদি সুস্থ থাকে না, মা বাবার যতই কষ্ট হোক অন্যরকম একটা ভালো লাগা বা শান্তি থাকে। আর সন্তান যদি অসুস্থ থাকে তাহলে সেই মা বাবা যতই আরামে থাকুক, তাহলে সেই মা বাবা আর শান্তিতে থাকতে পারে না। যাই হোক, সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আরেকটা নতুন ভিডিওতে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। গতকালকে আচার বানিয়েছিলাম। আমটা একদম কাঁচা ছিল না, একটু পাকা পাকা ছিল। এখন তো আসলে কাঁচা আম পাওয়া যায় না। গিয়েছিলাম গ্রামের বাড়ি বেড়াতে, যার কারণে কাঁচা আমটা মিস করে ফেলছি। সার বাবাকে বলছিলাম যাও বাজারে গিয়ে দেখো, যদি কাঁচা আম পাও তাহলে আচার করবো, আচার ছাড়া তো আর চলে না। আগের বছর করেছিলাম, সেটা আর নেই, শেষ হয়ে গেছে। তো এই বছরের জন্য তো অল্প একটু করে রাখতে হবে। আচার হচ্ছে আমি ডাল দিয়ে আর খিচুড়ি দিয়ে খেতে খুব পছন্দ করি। আর যদি আমার মেয়ের হাত পড়ে তাহলে দেখবেন যে 15 দিনের মধ্যেই বক্স 2টা একদম খালি করে ফেলবে। তারপরে আমার মেয়েকে আমি ভালো করে বলে রেখেছি, এই যে আচার বানালাম অন্ততপক্ষে 6 মাস এটাকে নিও, কারণ আচার বানাতে অনেক কষ্ট হয়। তার মধ্যে আবার গরমের দিন, বুঝতেই তো পারেন চুলার কাছে থাকতে কি কষ্ট হয়। যাই হোক, যতটা ভেবেছিলাম তার থেকে অনেকটাই ভালো হয়েছে। প্রথমে ভাবছিলাম যে পাকা আম যেহেতু হয়তো খেতে ভালো লাগবে না, কিন্তু সত্যি কথা বলতে আচারটা খেতে ভীষণ ভালো হয়েছে। তারপর আচার বক্সে ভরে ফ্রিজে করে রাখলাম। আমি সবসময় ফ্রিজেই রাখি, কারণ রিস্ক নেই না, বাইরে রাখলে দেখা যায় যে ফাঙ্গাস পড়ে যায়। তারপর আর কি, দুপুরবেলা রান্না বান্নার জন্য প্রস্তুতি শুরু করেছি। আজকে রান্না করব ডাঁটা দিয়ে মলা মাছের চচ্চড়ি। একটা ব্যাপার আমার হয়তো একটু একটু মনে পড়তেছে, একজন দিদি আমার কাছে চচ্চড়ি রেসিপি চাইছিল মাছের মাথা দিয়ে। সত্যি কথা বলতে আমি বাসায় আসার পর আর মাছের বাজারই করি নাই, তো এখন পর্যন্ত বড় মাছের মাথা আমার কাছে নাই। কথাটা বলতে আমার লজ্জা লাগতেছে, জানি আপনার হয়তো ভালো লাগবে না। মাছের বাজার আমি খুব শীঘ্রই করব, তখন বড় মাছের মাথাও বাসায় আসবে, তখন আপনার সাথে চচ্চড়ি রেসিপিটা সুন্দর মতো শেয়ার করব। ততদিন পর্যন্ত একটু ধৈর্য সহকারে থাকেন, কি আর করব বলেন। যেই না একটু সংসারের কাজকর্ম করি এই নিয়েই সময় পায় না। ভেন্ডি বানালাম, রয়েছে বাসা তরকারি, কি করুন ফেলাই দিন না, বেশি দিন রাখলে নষ্ট হয়ে যাবে ওখানে, তার যে খেয়াল হয়। হুম। সকালবেলা গরমের দিন ভালো খাবার হয় না।
শান্তির খাবার। আমার অষ্টমীর বাবা কয় শীতল খাবার, শীতল পোশাক। গ্রামে বিশেষ করে পান্তা ভাত আরো ভালো লাগে, গরম পড়ে না, খাইলে পরে মনে হয় যে শান্তি, অন্যরকম একটা শান্তি লাগে খাওয়ার পরে। কিন্তু আমার কাছে গান একটু কম করলে ভালো লাগে, কেটে ধানে শুকনা মরিচ ফুল আনছে গো। না লুবায় না, গলাই লাগলো তেতে করলাম। আমার ভাতে একটু জল দিও। ঈশান, কমলে করিস না তো ঈশান। এই একটা থালা মারতে আনে আর একটা। সকালের খাবারে ছিল শীতল খাবার। এই পান্তা ভাতকে আমার বাবা বলে শীতল খাবার। সত্যি এটা শীতল খাবার, খাওয়ার পর মনে হয় যে শরীরটা শীতল হয়ে যায়। তো সকালের খাবার দাবার শেষ করে এরপর আসলাম দুপুরবেলা রান্না বান্না করতে। এখানে রান্না করতেছি ডাটা দিয়ে চচ্চড়ি। প্রথমে একটু ফোড়ন দিলাম, জিরে ফোড়ন, তারপর হচ্ছে ছোট ছোট ডাটা কেটে রেখেছি, সাথে হচ্ছে ছোট ছোট আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। তো ফোড়নে হচ্ছে এই যে ডাটাটা দিয়ে দিলাম, হালকা একটু জল দিলাম যাতে পুড়ে না যায়। তারপর হলুদ মরিচ লবণ দিয়ে মাছটা তো আগে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি, আর সবশেষে হচ্ছে মাছটা দিয়ে যখন ডাটা সেদ্ধ হয়ে যাবে নামিয়ে ফেলবেন। এই রান্নাটা খেতে খুবই ভালো হয়, আর ডাটা খাওয়া তো অনেক ভালো, আমরা সবাই জানি। তো এই জন্য আপনারা চাইলে কিন্তু এটা খেতে পারেন। যদিও বা যাদের একটু সময়ের অভাব আছে, অনেকেই চাকরিজীবী, তারা এই বসে বসে 1-2 ঘন্টা এই ডাটা কাটতে পারবে না। সত্যি ডাটা কাটতে অনেক বেশি ধৈর্য লাগে, আমার মাঝে মাঝে বিরক্ত লাগে। তো সেই দিন হচ্ছে কি ব্যাপারটা কি হয়েছে, আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে অনেক দিন যাবৎ ডাটা খাওয়া হয় না, তো ডাটা নিয়ে আসো। তো আনতে বলছি, উনি দেখি এরকম ছোট ছোট ডাটা 2 আটির মতো নিয়ে আসছে। 2 আটি আপনারা ঠিক জানেন কি না জানি না, ঠিক পরিমাণে কতটুকু হয়, এটা হচ্ছে 2 মুঠা পরিমাণ আর কি। এরপর হচ্ছে প্রায় 40 মিনিট লাগছে ডাটাগুলো কাটতে, কেটে সুন্দর করে তারপর হচ্ছে রান্না বান্না করতেছি। যে সবজিগুলো একটু ঝামেলাদায়ক ওইগুলো কাটতে কিন্তু একটু বেশি সময় লাগে। খেতে ভালো লাগে কিন্তু কাটতে সময় লাগে, বিথায় খেতে ইচ্ছা করে না। তো আজকে রান্না করতেছি ফলি মাছ। ফ্রিজে যা ছিল আগের মাছ, ভাবলাম সবগুলো খেয়ে শেষ করি, তারপর মাছের বাজার করব। তো আজকে ফুলকপি দিয়ে রান্না করতেছি। আপনারা হয়তো ভাবছেন যে বাজারে এখন তো ফুলকপি পাওয়া যাওয়ার কথা না। ঠিকই বলছেন, এখন পাওয়া যায় না। এগুলো হচ্ছে আমি ফ্রোজেন করে রাখছিলাম ফ্রিজে ডিপে, যাতে পরবর্তীতে ইচ্ছা করলে খেতে পারি। খুব যে সুস্বাদু লাগে তা না, আবার খুব যে খারাপ লাগে তাও না। মনে করেন যে একই সবজি খেতে খেতে ভালো লাগে না, তখন মনে হয় একটু অন্যরকম সবজি খাই। তখন আমি ফুলকপি রেখে দিই, বাঁধাকপি রাখছি, তারপর উলকপি রাখি মাঝে মাঝে, মানে অনেক কিছুই রাখি সবসময় খাওয়ার জন্য আর কি। তো দেখতে পাচ্ছেন একটা ডিম দিয়েছি হচ্ছে, এটা ফলি মাছে প্রচুর পরিমাণে কাঁটা থাকে, এর জন্য বাচ্চাদের জন্য দিলাম, এই আর কি। তো রান্না আমার শেষ। আজকে কি কি রান্না করছি দেখেন, এই তো ডাটা দিয়ে মলা মাছ দিয়ে একটা মাখা মাখা চচ্চড়ি, কপি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ফলি মাছের ঝোল। এই ফুলকপিটা হচ্ছে সিজনের ফুলকপি, এটা আমি হচ্ছে ফ্রোজেন করে রেখে দিই প্রতি বছরই। আর এখানে দেখেন টকের তরকারি, এই টকের তরকারি আমার শাশুড়ি মা পাঠাইছে, রান্না করছে, তো আমাদের জন্য একটু পাঠাইছে আর কি। তারপরে যে শাক ভাজি করছি, এখন হচ্ছে খাবারটা বাড়বো। নিরসা ভাত রান্না করলে একটা সমস্যাটা কি, ভাত পাতিলের মধ্যে এমন ভাবে লেগে যাবে। সমস্যা তো তোমার, তুমি নাড়া দাও না কেন? একবার না, একটা বার নাড়া দিলে ঠিক হয়। এটা ওই যে আছে না, ওই যে ডালের গুটি ভেঙে রয়েছে না, একটা তুমি নুরি বানিয়ে নাও,
ওই দেখলে এটা ঘুরা দিবে, এটা তো দেয়ারও না, বলতে পারে তো ক্যামেরার সামনে তো একটু কম কম বাদ দেয়, বুঝছো? পরে বাদ বেশি করে নিও না। ক্যামেরার সামনে বেশি করে নেওয়া মিষ্টি দেখা আমরা খেয়ে হারি। আমরা আর তো খেয়ে পারি না। খাওয়ান না মাংসের মানুষ, আর 3 আঙ্গুলে ভাত খাই না, ওরা 5 আঙ্গুলে ভাত খাই। কাঁচামরিচ তোমার প্লেটে এতগুলো নিচে আমার তো একটা তুমি দিবে খেয়ে আর বানা তুমি দেখবা, না। দেখে তোমার জাল লাগবে দেখুন। কাঁচামরিচ, তারপরে শাকের মধ্যে রসুন দিছে, আবার পেঁয়াজের দরকার আছে। আর তোমার মুখে স্বাদ বেশি। দেখুন উনি আবার পেঁয়াজ কাটতেছে, শাকের সাথে নাকি আবার পেঁয়াজ লাগবে। আমি একটা সকালবেলা যে পেঁয়াজটা কাটছিলাম, বুঝছো, পান্তা ভাতের সাথে খেয়েছি, এত মিষ্টি ছিল পেঁয়াজটা। নিচে যে এইটা টানতে নিবে না, ট্রেতে টানতে নিতে গেলে তো নিচে পড়তো না। ট্রে নিলে ভালো হয়। ওই কলার টুকরাটা কেরা উনি ফলাইছে, মলার জন্য পুনাই। কে কও কেমন আছে তরকারি? হেঞ্চি শাক নাকি হেলেঞ্চা শাক কয় নাকি হেঞ্চি শাকই কই আমরা। দেশি হ্যাঁ হেন্সি না সেন্সি, হেঞ্চি সেঞ্চি হেঞ্চি সেঞ্চি হেঞ্চি সেঞ্চি যাই কয় কি কথা। কেমন হয়েছে শাক? শাক বড় ব্যাপার না, তুমি খালি কমা রান্না কেমন হয়েছে এটা কইবে। শাক যা খাওয়া এটা কিছু কিছু নেই। পেঁয়াজ আর এই কাম মিলে মিশা তার মানে যাই হোক দেখ, তুমি আমার সুনাম খালি করবা না। তুমি ভালো রান্না করছো, এটা শাকের মধ্যে তো স্বাদ বেশি হচ্ছে নাকি? তো ঠিক আছে, তুমি সারা করবে না, এখান থেকে সারা করে খাবো, তোমার দেখবা শেষরা মানুষ কোথাকার। ও তোমার খাবার দেখে তো সবার টপ করবো গো, যে সুন্দর করে তুমি পেঁয়াজ কাঁচামরিচ শাক দিয়ে মেখে খাইতেছো। এর মধ্যে যদি কাসুন দিয়ে তাহলে আরো স্বাদ লাগতো। আসন দিয়ে আছে বের করে দুঃখে খাবে না। বাবা একটা মেয়ে দেখতে পেলা, দিবে না আমার বাবা কথা একটা নেই। মেয়ে দেখতে পেলা, সবাই যে এত স্বাদ না মনে পেলা কম খাও। পুরা মেয়ে দিকে কেমন কেমন হইছে দিয়ে দেখো। স্বাদ হয়েছে, মুখ দেখে বুঝোস না, কাল খাইবেন হয়েছে। তরকারি দেখেছোস কেমন হয়েছে? ওরা সারা হইছে মেলা খালি খাইছি তাদের, আর স্বাদ হয়েছে মেলা খালি খেয়েছি দাদা, কেমন কথা। মানে এত হাতে কি এটা কি খাতায় কি দেখি কি করতেছো? ভিডিও করে ভাব আর্ট করতেছো? কি আর্ট করতেছো? মানুষ ও, চোখ মুখ আঁকা বাকি আছে। বিকেলবেলা ঈশানা সারা বায়না করতেছিল বাইরে যাবে বাইরে যাব। এখন বাইরে কোথায় নিয়ে যায় বলেন তো? ঢাকা শহরে বাইরে যাওয়ার মতো কি এমন জায়গা আছে? মানে ঢাকা শহরে বাইরে গেলেই টাকা খরচ। এখন যদি কোনো পার্কে যায় তেমন কিছুই থাকবে না, এই দেখা যাবে কয়েকটা পুতুল বসিয়ে রাখবে, কয়েকটা গাছ বসিয়ে রাখবে, বাচ্চাদের 2-1টা স্লিপার, বিভিন্ন রকমের যে রাইডারগুলো আছে ওইগুলো রাখবে, ব্যাস ঢুকো আর হচ্ছে টাকা দাও। 500 টাকা করে টিকিট, 200 টাকা করে টিকিট, এরকম করে করে মনে করেন যে ঢাকা শহরে সব হচ্ছে ব্যবসায়ীদের থাকার জায়গা। সত্যি কথা বলতে আমাদের মতো মধ্যবিত্তর জন্য ঢাকা শহর অনেক বেশি ব্যয়বহুল, কিন্তু যারা ব্যবসায়ী না তাদের জন্য ঢাকা সব থেকে উত্তম জায়গা। কারণ আপনি ব্যবসা যদি একবার জমে যায় না, তাহলে আপনার জীবন চিঙ্গালালা হয়ে যাবে। কিন্তু আমাদের মতো মানুষের তো আর ব্যবসা বাণিজ্য নাই, আমাদের জন্য সত্যিই টিকে থাকা অনেক কঠিন হয়ে যায়। কারণ দিন দিন তো ঢাকা শহরে খরচ বাড়তেছে। সত্যি কথা বলতে এখন জিনিসপত্রের দাম আরও বাড়ছে। এভাবে দেখা যাবে যে বাসাতে আসি কদিন পর বলবে যে বাসা ভাড়া বাড়াতে হবে। এভাবে করতে করতে দেখা যাবে যে আমাদের ইনকাম তো আর আমি বাড়াইতে পারি না, কারণ আমাদের অ্যাবিলিটি অত নাই। সত্যি কথা বলতে আমি কিন্তু কখনো বলি না যে আমি সেই বড় লোক, আমার অনেক বেশি টাকা ইনকাম হয়, আমি মনে করেন যে এই সেই, আমি কিন্তু এভাবে কখনোই ভিডিও বানাই না। আমার চেহারা দেখে আপনাদের কি মনে হয় যে আমি ওই রকম বড় লোক একজন মহিলা? আমাকে দেখে মনে হয় যে আমি খুব মধ্যবিত্ত। আমি নিজেই দেখি, আমি নিজেই বুঝি। তো সেই হিসাবে বললাম আর কি। তো ঢাকা শহর এখন হচ্ছে বড় লোকের জায়গা হয়ে গেছে। তো বাচ্চাদের কোথায় আর নিয়ে যাব? তারপর সারবা বললো যে চলো সঙ্গীত কলেজের ওইখানে রাস্তা আছে, সবসময় যেখানে কম খরচে একটু ঘোরা যায় আর কি। মন চাইলে 100-200 টাকা খরচ করলে টুকটাক কিছু খাওয়াও যায় আর কি। আর এখানে লম্বা একটা রাস্তা আছে যেখানে আপনি হাঁটতে পারবেন কিছুক্ষণ। বাচ্চাদের কিছুক্ষণ হাঁটানোর পর দেখবেন যে বাচ্চারা টায়ার্ড হয়ে নিজেই বলবে যে আর ঘুরবো না। তো এরকম জায়গায় বাচ্চাদের নিয়ে আসতে হয়। ওই পার্কে যদি একবার যায় তাহলে মনে করেন যে পকেট থেকে 2000 টাকা সাথে সাথে উধাও। এর জন্য বাচ্চাদের সাথে একটু টেকনিক খাটিয়ে চলা ছাড়া উপায় নেই ভাই। আমরা তো মধ্যবিত্ত মানুষ, আমাদের তো সংসার চালাইতে হবে। শুধুমাত্র ওই পার্কে গিয়ে রাইডে উঠলে তো আর জীবন চলবে না। যাই হোক, অনেক কথাই বললাম আপনাদের সাথে। এই যে এই রাস্তাতে প্রায়ই আসা হয়। এখন তো বিকেলের টাইম হলে যদি ঘোরার মাথায় চিন্তা আসে তাহলে এখানেই আসি, কম খরচে আর কি আসা যায়। আর ছোটোখাটো দোকান আছে, এখানে আসা হয়।
তো আজকে আবহাওয়া দেখে মনে হচ্ছে যে বৃষ্টি আসবে, মেঘলা মেঘলা। কয়েকদিন যাবৎ বৃষ্টি কেমন জানি মনে হয় আসবে আবার আসে না, আসবে আবার আসে না। খুবই বিরক্তকর একটা ব্যাপার। মানে মন থেকে একটা প্রিপারেশন নেই যে বৃষ্টিটা দেখবো, কিন্তু দেখতে পাই না। তাহলে হাঁটতে পারবি যে? নেরকল দেখে নিই না, খেয়ে শ্বাস শ্বাস খাবি, শ্বাস তুই তো খাবি না তাহলে সারা ঈশান ঈশান ডাব খাবি, ঈশান ঈশান একদম করছি না, শ্বাস দেখে দেন দুইটাই খাবি না, যে কোনো একটা দুটাই খাবো। আইসক্রিম ডাব এদিকে ঘুরো, মজা নাকি বলো, চলে চলে ওইদিকে তাকা, খাওয়া চলে আর খেয়ে নো, তারপরে মজা। এদের বাইরে নিয়ে আসলে এরা কিছু না খেয়ে থাকবে, সেটা তো হতে পারে না। তো দুজনে মিলে ডাব খাওয়ার বায়না করছে। তো ডাবের দাম শুনলে তো অবাক হয়ে যাবেন, ডাবেরও অনেক দাম। আগে ছিল 50-60 টাকা করে, এখন মনে হয় আরও এখন ডাবল হয়ে গেছে আর কি। যাই হোক, একটা ডাব কিনলে তো ঈশানবাবু পুরোটা খেতে পারে না, তো ঈশান আর সারা দুজনে মিলে একটা ডাব নেওয়া হয়েছে আর কি। তো এরপর হচ্ছে ওদের জন্য আইসক্রিমও নেওয়া হয়েছিল, যেটা হয়তো ক্যামেরাতে ভিডিও করা হয়নি, এটা বাসায় এসে খেয়েছে, ওইটার ভিডিও করা হয়নি। তো ঈশানবাবু তো ডাব খেয়ে খুব খুশি। আর এখন কি হয়েছে বলেন তো, বাচ্চাদের তো মাঝে মাঝে দেখা যায় একটু বাইরের খাবার খেলে পেটে সমস্যা হয়, তখন ওদেরকে বলা হয় যে বাইরের খাবার কম খেতে হবে, নাহলে কিন্তু পেটে সমস্যা হবে। এই কথা যদি একবার মনে করে দিই না, তাহলে খুব একটা বাইরের খাবার খেতে চায় না। ডাব তো নর্মালি খাওয়া যেতে পারে, এটা তো তেমন কোনো একটা সমস্যা হয় না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, অনেক বকবক করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। টাটা সবাইকে, ধন্যবাদ সবাইকে। ভয় পেয়েছি ভাই।